আশা করি আজকের লাশবাহী গাড়ির ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং সেই লাশবাহী গাড়ির ঘটনাটি আপনাদের জন্য লাস্ট পর্যন্ত কেন রেখেছি এটির কারণ হচ্ছে আজকের এপিসোডের সেরা ধামাকা হচ্ছে আমাদের সেই লাশবাহী গাড়ির ঘটনা। তাই লাস্ট ঘটনা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব। আর এই ঘটনাটি আশা করি অত্যন্ত লোমহর্ষক হবে। এটি আমাদেরকে পাঠিয়েছেন একজন ভাই ইমেল করে, যার সঙ্গে ঘটনাটি ঘটেছে। তো উনি ছিলেন একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো উনি ইমেলটি লিখেছেন আর ওনার সঙ্গেই ঘটনাটি ঘটেছে। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের লাস্ট ঘটনা, যেটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্সের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। আর এটি ইমেল আকারে আমি পড়ব, আপনারা শুনবেন। তো শুরু করা যাক এখন আমাদের আজকের এপিসোডের লাস্ট ঘটনা, তৃতীয় ঘটনাটি লাশবাহী গাড়ির ঘটনা। আসসালামু আলাইকুম, আমার নাম রফিক, আমি পেশায় একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তো ঘটনাটি আমি এখন শুরু করব। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, শহরের ব্যস্ততা কিছুটা কমে এলেও হাসপাতালের মর্গের সামনে আমি লাশবাহীর যে অ্যাম্বুলেন্সের গাড়ি থাকে, যেগুলো লাশ টানা হয়, আমি সেগুলো একটি নিয়ে দাঁড়িয়েছিলাম। গাড়ির জানালার কাচ কালো, ভেতরে কি আছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তো লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমি ড্রাইভারি করেছিলাম প্রায় 10 থেকে 15 বছর ধরে, কিন্তু আজকের রাতটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। আমার গাড়িতে একটি লাশ উঠানো হয়েছে। সেই লাশটি একটি বিশিষ্ট ব্যবসায়ী, তার নাম হোসেন আলী। হার্ট অ্যাটাকে মারা গেছেন, বয়স ছিল 55। পরিবারের সদস্যরা সবাই বাড়ির পাশে দাঁড়িয়ে কান্নার সুর বাতাসে মিশে যাচ্ছে। কিন্তু আমার মতে আমি জানি যে এরকম দৃশ্য আমি প্রতিদিনই দেখি, কিন্তু আজ বুকের ভেতর কেমন যেন অস্বস্তি লাগছে। হঠাৎই দেখতে পাই হাসপাতালের ওয়ার্ড বয় এসে ধীরে ধীরে স্ট্রেচারে করে কাফনে মোড়ানো মৃতদেহটি গাড়ির পেছনে তুলে দিল। আত্মীয় স্বজন কেউ কেউ ছুঁয়ে দেখলেন শেষবারের মতো, কেউ বা চিৎকার করে উঠলেন, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সব কিছু ঠিকঠাক। তখন আমি ইঞ্জিন স্টার্ট দিলাম। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। গন্তব্য মরহুমের গ্রামের বাড়ি প্রায় 150 কিলোমিটার দূরে। গাড়ি ছুটছে নির্জন মহাসড়কে। রাতের অন্ধকার, রাস্তার পাশে দু একটা স্ট্রিট লাইট জ্বলছে ক্ষীণভাবে। তখন একবার পেছনে তাকালাম। জানালার পর্দা সরানো, ভেতরে শায়িত মৃতদেহটি অন্ধকারের মধ্যে কেমন যেন রহস্যময় দেখাচ্ছে। এরকম রহস্য আমি কোনো লাশের ভিতরে দেখিনি, ঠিক যেমনটা অদ্ভুত মনে হয় এবং একটি ভয় জন্মনে। 10 বছরের অভিজ্ঞতায় বহুবার মৃতদেহ পরিবহন করেছি আমি, কখনো ভয় পাইনি। কিন্তু আজ অজানা এক অদ্ভুত অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। গাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসেছে, যা আগে কখনো আমি পাইনি। যেন একটা পোড়া গন্ধ, দুয়ার মতো কিছু অস্তিত্ব। হঠাৎ করেই গাড়ির পেছন থেকে শব্দ এলো, টুক টুক। তখন আমার কপালে গাম জমে গেল। একবার পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। লাশ যেমন ছিল তেমনই আছে। হয়তো কোনো রাস্তার ধাক্কা লেগেছে, নিজেকেই বুঝালাম আমি। কিন্তু 5 মিনিট পর আবারও টুক টুক সেই আওয়াজটি কানে ভেসে উঠল আমার। এবার আর সহ্য করতে পারলাম না। গাড়ির রাস্তার পাশে থামিয়ে দিলাম। চারদিকে নিস্তব্ধ। একবার গাড়ির বাইরে ঘুরে পেছনের দরজার লক করলাম, পরীক্ষা করলাম যে সব ঠিকঠাক। কিন্তু সন্দেহর কারণে একবার ভেতরে তাকালাম। মৃতদেহর কাফনের কাপড়ের একপাশে যেন একটি টুকরা সরে গিয়েছে। তখন চমকে উঠলাম। এতক্ষণ ঠিকঠাক থাকার পর হঠাৎ কাপড় সরে যাবে কেন? বাতাস সরতে পারে না, কিন্তু এত ভারী কাফন কি সত্যি বাতাসে নড়তে পারে? আর তাছাড়া গাড়ির ভেতরে বাতাস তো প্রবেশ করার কথা নয়, তাহলে কাপড় নড়ল কি করে? তখন আমি আর বেশি ভাবলাম না, দরজা বন্ধ করে গাড়িতে উঠে বসলাম। মনকে শক্ত করে আবার গাড়ি চালানো শুরু করে দিলাম। তখন অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় মাঝরাত পেরিয়ে গেছে। রাস্তা পুরোপুরি ফাঁকা।
গাড়ির গতিও একটু বাড়িয়ে দিলাম আমি। গ্রাম আর বেশি দূরে নয়, ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব। এদিকে লাশের সঙ্গে কোনো লোকই আসেনি। তাদের ওখানেই এক আত্মীয়ের বাড়ি ছিল। আমি জোর করেছিলাম একজন লোক আমার সঙ্গে আসার জন্য, কিন্তু কেউ আসেনি। সেটা একটি রহস্যময় কারণ কিনা আমি সেটা বুঝতে পারিনি। কিন্তু এরপর যা ঘটলো তা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। হঠাৎ গাড়ির রেডিও নিজে নিজে চালু হয়ে গেল আমার। কোনো চ্যানেল নয়, শুধু বিকট শব্দ, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। ভয়ঙ্কর এক ফিসফিসানি। তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি রেডিও বন্ধ করতে চাইলাম, কিন্তু সুইচ ঘুরিয়েও কাজ হলো না। সেই ফিসফিসানি বেরিয়ে চলছে। তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমি এখন যেতে চাই না। আমাকে নামিয়ে দাও, আমি যেতে চাই না। শব্দটা যেন গাড়ির ভেতর থেকেই আসছে আমার মনে হলো। তখন শরীরের রক্ত হিম হয়ে গেল আমার। আমি কোনো রকমের রাস্তার পাশে গাড়ি থামালাম। এবার আর গাড়ির থেকে নামলাম না, বরং ভয়ে পেছনের দরজার দিকে তাকিয়ে রইলাম। ধপ করে কিছু একটা পড়ার শব্দ হলো, তারপর পেছনের দরজা নিজে থেকেই খুলল গেল। এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হলো গাড়ির পেছন থেকে কালো ছায়ার মতো কিছু একটা বেরিয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠলো, যেন অক্সিজেনের অভাব হচ্ছে। তখন আর সহ্য করতে পারলাম না। ইঞ্জিন স্টার্ট রেখে দ্রুত বেরিয়ে এলাম গাড়ি থেকে। চারদিকে দেখে নিলাম, কিন্তু আশপাশে কিছু নেই। শুধু গাছের পাতাগুলো ধীরে ধীরে কাঁপছে। পেছনের দরজাটা আস্তে আস্তে আবারও বন্ধ হয়ে গেল, যেন কেউ তার নিজের হাতে ঠেলে দিল। তখন আমার আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়িতে উঠে বসলাম এবং স্টার্ট দিলাম। এবার পেছনে তাকানোর আর সাহস পেলাম না। গাড়ি যত দ্রুত সম্ভব গ্রামের দিকে ছুটে চলল। তখন আমার সকাল হতে তখনও কিছুটা বাকি। গ্রামে পৌঁছানোর পর পরিবারের সবাই এগিয়ে এলো মৃতদেহ নিতে। তারা কফিন নামিয়ে আনলো এবং লাশবাহী গাড়ির দরজা বন্ধ করে দিল। তখন আমার গাড়ি থেকে নামালেন না, শুধু চুপচাপ দেখলেন পুরো ব্যাপারটা। কিছু বলার নেই তার, কিছু বলার সাহসও নেই। কিন্তু তারপরেই একজন বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি মৃত ব্যক্তির বড় ভাই। তিনি আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ভাই, আপনি কি জানেন আমার ভাই মৃত্যুর কিছুক্ষণ আগে বলেছিল সে এখনো মরতে চায় না। সে বলেছিল কেউ যেন তার লাশ নিয়ে না যায়, সে নিজেই আসবে। তখন আমি শ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। আমি তখন কিছু বললাম না, শুধু গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরলাম এবং ওনাকে বললাম যে না, এরকম কথা আপনি কি করে জানলেন? তখন সেই লোকটা অবাক চিত্তে হাসতে হাসতে দেখতে পেলাম ঘরের ভিতরে প্রবেশ করেছে। তখন আমি এখানে আর দেরি না করবো ভেবে আমি বললাম যে লাশটাকে তাড়াতাড়ি নামিয়ে দেন। তখন আমি লাশটাকে দ্রুত সম্ভব লাশবাহী গাড়ি থেকে নামিয়ে গ্রাম থেকে দ্রুত বেরিয়ে এলাম। সকাল হতে চলেছে এবার। চারপাশে ধীরে ধীরে আলো ফুটছে, পাখিরা ডাকছে, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু আমার মাথার ভেতর যেন কালো মেঘ জমে আছে। আমি জানি যা ঘটেছে তা ব্যাখ্যা করা সম্ভব নয়। রাতের সেই ফিসফিসানি, রেডিওর বিকট শব্দ, লাশের কাপড় সরানোর ঘটনা আর সেই বৃদ্ধের কথা, সব মিলিয়ে মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন থেকে বের হতে পারছি না। গাড়ি চালানোর সময়ই আমি লক্ষ্য করলাম আমার দুই হাত ঘেমে গেছে, এমনকি স্টিয়ারিং ধরতেও কেমন অসুবিধা হচ্ছে। হাতের তালুতে একটা অদ্ভুত অনুভূতি মনে হচ্ছে, কেউ ধীরে ধীরে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে আমার। তখন আমি দ্রুত গাড়ি গ্লাভস বক্স থেকে একটা টিস্যু বের করে হাত মুছলাম। কিন্তু তখনই আমার দৃষ্টি পড়ল সামনের আয়নায় ভিতরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পেছনের সিটে কেউ বসে আছে, কিন্তু গাড়ির ভেতর তো আর কেউ নেই। হৃৎপিণ্ডটা ধড়ফড় করে উঠল। আমি দ্রুত আয়নাটা অন্যদিকে ঘুরিয়ে দিলাম, কিন্তু ততক্ষণে আর আমার সারা শরীর ঘামছে আর ঠোঁট শুকিয়ে গেছে। মনে হচ্ছে শরীরের শক্তি কমে আসছে এখন। তবে কিছু একটা এখনো আমার গাড়িতেই রয়ে গেছে ভাবছিলাম এখানে বসে বসে। তখন নিজেকে স্থির রাখার চেষ্টা করলাম। হয়তো
সবটাই আমার কল্পনা। হয়তো রাতে যা ঘটেছে তার ধাক্কায় আমার মস্তিষ্ক এখনো স্বাভাবিক হতে পারেনি। তখন আমি গাড়ির গতি কমালাম, রাস্তার পাশে থামালাম, গাড়ির দরজা খুলে বাইরে এসে গভীর শ্বাস ফেললাম। চারপাশ শুনশান, সকাল হলেও এই জায়গায় এখনো কোনো মানুষজন নেই। শুধু গাছের পাতাগুলো অদ্ভুতভাবে দুলছে। তবে এটা বাতাসের ধাক্কায় নয়, যেন কারো উপস্থিতির কারণে সেই পাতাগুলো দুলছে। হঠাৎ করেই পেছনে একদম স্পষ্ট একটা শব্দ শুনলাম, তুমি কি আমাকে রেখে যেতে চাও? বলো, তুমি কি আমাকে রেখে যেতে চাও? তখন আমার পা যেন মাটিতে আটকে গেল, গলা শুকিয়ে কাঠ ভয়ে গাড়ির দিকে ফিরে তাকালাম, কিন্তু তখনই সেখানে কেউ নেই। তখনই আমার চোখ গেল গাড়ির জানালার কাছে। গাড়ির কাছে একটা কালো ছায়ার প্রতিবিম্ব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আর সেই ছায়াটা ধীরে ধীরে আমার গাড়ির পেছন থেকে বেরিয়ে সামনে আসছে। তখন আমি বুঝতে পারলাম এখানে আর দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। আমি তখন দৌড়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম। গাড়ি এক ঝটকায় সামনে এগিয়ে গেল, কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না। তবে পেছন থেকে একটা ফিসফিসানি এখনও শুনতে পাচ্ছিলাম। তারপর আমি এখানে অনেকটা দূর চলে যাই গাড়ি চালাতে চালাতে, আর ঠিক তখনই দেখতে পারি সামনে একটি বড় দোকান খোলা হয়েছে। সেই দোকানে চা এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছে। তখন নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজের মনটা শান্তি করার জন্য গাড়িটা ওখানে থামিয়ে আমি দোকানে নামি। দোকানে নামার পর একজন লোক আমার হতভম্ব মুখটা দেখার পর সে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার কি হয়েছে? তখন সেই লোকটাকে বললাম সেই পুরো ঘটনা। বলার পর সেই লোকটা আমাকে সান্ত্বনা দিল। তার সান্ত্বনা পেয়ে মনটা একটু শক্ত হলো। তারপর এখানে ঘন্টাখানিক সময় পার করে বাড়ি চলে আসি। বাড়ি এসে যখন আমি মানুষকে এরকম ঘটনা বলি, সবাই শুনে খুব ভয় পায় এবং আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির পরবর্তীতে আমার সেদিন রাত্রিবেলা এতটা জ্বর ওঠে যে জ্বরটা আমার খুব অস্বাভাবিক জ্বর ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলেও আমার কোনো রকমের ভালো হচ্ছিলাম না। প্রায় 15 কি 20 দিন যাবৎ আমি এই জ্বরের অসুস্থতায় আমি ভুগছিলাম। হঠাৎই একদিন আমি স্বপ্নে দেখতে পারি সেই ঘটনাটা আমার চোখের সামনে আবারও ভেসে উঠল এক অদ্ভুতভাবে। তখন আমি লাফাতে লাফাতে উঠে পড়লাম এবং আমার শরীর থরথর করে কাঁপছে এবং মনে হচ্ছে এখনই আমি চলে যাব এর একটি অবস্থা। তারপর আমার মা আমাকে সেদিন রাত্রিবেলায় হাসপাতাল নিয়ে যায়, আর আমার সঙ্গে আমার ভাইও চলে আসে। হাসপাতাল যাওয়ার পর ডাক্তার আমাকে দেখার পর বলে যে আমি খুব ভয়ে আছি এবং আমাকে ভালো করে রেস্ট নেওয়ার দরকার, আর ভয়ের জায়গাতে একলা আমাকে কোনো জায়গায় রাখাটা আমাকে ঠিক হবে না। তারপর থেকে আমার মা এবং আমার ভাই আমাকে যথেষ্ট কেয়ার করে এবং আমাকে সবসময় দেখে শুনে রাখে। এর পরবর্তীতে আমার যে ভাই ছিল তারও খুব অসুস্থ হয়ে পড়ে এবং সে অসুস্থ হয়ে পড়ার পর যখন তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তারপর কবিরাজ বলে উঠে যে এক অভিশপ্ত জিন আমাদের পরিবারে এসে ঢুকেছে এবং সেই জিনের কারণে আমাদের এখন এরকম ঘটনা ঘটছে। জিন কেন আসবে আমাদের পরিবারে? তখন সেই কবিরাজ বলে উঠে যে আমাদের পরিবারে একজন লোক হয়তো জিনের সঙ্গে কোনো অন্যায় অত্যাচার করেছে এবং সেই জিনের কাণ্ড এবং সেই জিনের টর্চার হচ্ছে এখন এগুলো। তাই সেই জিনটাকে যত দ্রুত সম্ভব এখান থেকে তাড়াতে হবে, নাহলে সামনে কোনো ক্ষতি হতে পারে। তখন আমার ভাই এবং আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটাকে সরিয়ে দিন আর কী করতে হবে আমাদেরকে বলুন। তখন সেই কবিরাজ আমাদেরকে গোপনীয় অনেক কথাবার্তা বলেন যেগুলো এখানে বলা সম্ভব নয়, তাই বলতে পারলাম না। এই কাজকর্মগুলো যখন আমরা করি, তারপর করার পরপরই সেই কবিরাজ জিন তাড়ানোর জন্য অনেক মন্ত্রবল পরে আমাদের পরিবারে তাবিজ কবজ অনেক কিছু দিয়ে দেন তিনি। তারপর ওগুলোর সাহায্যে আমাদের পরিবার থেকে সেই জিনটা চিরতরে বিদায় নেয় এবং সেই জিন আর আসেনি। সেই জিনের সঙ্গে আমাদের সেই কবিরাজ কথাও বলেছে, সেটাও আমরা শুনতে পাই। জিনের আওয়াজও আমরা শুনতে পেয়েছি, খুব বিকট একটি ভয়ঙ্কর আওয়াজ ছিল সেই জিনের। তো এর পরবর্তীতে আমাদের সঙ্গে এরকম কোনো রকমের ঘটনা ঘটেনি। লিসেনার, এটি ছিল
ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, আজকের এই 94তম এপিসোডটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং এটি তৈরি করতে আমাদের বেশ সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে, শ্রম দিয়েছি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুজন ভাই, তো ওনারাও আমাদের সঙ্গে অনেক কষ্ট করেছে, আমাদের কাজের মধ্যে ওনারা সাহায্য করে। তো লিসেনার্স, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেগুলো ভৌতিক ঘটা, যদি অদ্ভুত রকমের কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, তাহলে আপনারা আমাদের ইমেইলে পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমার ইমেইলের লিঙ্ক দেওয়া আছে। আশা করি আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমাদের ইমেইলে পাঠাবেন। আপনারা লিখে অথবা রেকর্ড করে যেভাবে যে পাঠাতে পারেন, পাঠিয়ে দিন আপনার ঘটে যাওয়া ঘটনা আমাদের ইমেইল অ্যাড্রেসে। লিসেনার্স, এখন এই মুহূর্তে আপনাদের মাছ থেকে আমি বিদায় নিব। কালকে নিয়ে আসবো আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলের 95তম এপিসোড। আশা করি 95তম এপিসোডের মধ্যে থাকবে 5টি ঘটনা এবং 5টি ঘটনাই অতি লোমহর্ষক এবং বাছাইকৃত। এর মধ্যে 2-1টা ইমেলও আছে, আর অন্যগুলো আমরা কালেক্ট করেছি আমাদের গ্রামের আশপাশ থেকে এবং মানুষের কাছ থেকে। লিসেনার্স, আমাদের চ্যানেলে সত্য ভয়ের ঘটনা আমরা আপলোড করে থাকি, আর আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমরুল ইসলাম। কালকে আবার আপনাদের মাঝে নিয়ে আসবো একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি কাল পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।